শ্রীভূমির নীলামবাজার চক্র আধিকারিকের কার্যালয়ের সম্মুখে তীব্র প্রতিবাদ। গান্ধাইমুখ গ্রামের লঙ্গাই নদীর বাঁধ ভাঙা নির্মাণের দাবিতে তীব্র আন্দোলন গ্রামবাসীদের। বাঁধ নির্মাণের দাবিতে চক্র আধিকারিকের হাতে একটা স্মারকপত্র দাখিল করেন এলাকার ভুক্তভোগী জনগণ। উল্লেখযোগ্য যে বিভাগীয় উদাসীনতার জন্যই গান্ধাইমুখ গ্রামের প্রায় ২৫০০ পরিবার আজকের তারিখে বিপন্ন। ২০২৪ সালে এই গ্রামে লঙ্গাই নদীর বাঁধ ভেঙেছিল, তারপর আর সেটা মেরামত হয়নি। ২০২৫-এর প্রথম বন্যার আগেই ভেঙে যাওয়া বাঁধ আরও অধিক ভয়ঙ্কর রূপ ধারণ করে গতবারের থেকে ভাঙনের পরিমাণ হয়ে যায় দ্বিগুণ, যার দরুন এই বাঁধ নির্মাণের দাবিতে আজ চক্র আধিকারিকের কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকার ভুক্তভোগী জনগণ। নদীবাঁধের সংস্কার সাধন করতে হবে, নইলে আমাদের আন্দোলন চলবে। অবিলম্বে গান্ধাইমুখে নদীবাঁধের সংস্কার সাধনে হাত লাগাতে হবে, নইলে আমাদের আন্দোলন চলবে। ২০২৪ থেকে জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঠকানো কেন হলো? জবাব চাই, জবাব দাও। ২০২৪ থেকে মিথ্যা করতে হবে, নইলে আমাদের আন্দোলন চলবে। ২০২৪ থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গান্ধাইমুখ, লামা বাহাদুরপুর ও কাটাগ্রামের জনগণকে ঠকানো কেন হলো? রাজ্য সরকার জবাব চাই, জবাব দাও। মন্ত্রী পীযূষ হাজারিকা জায়গায় এসেও জনগণকে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন অতি শীঘ্র কাজ করা হবে, কিন্তু কেন কাজ করা হলো না? জবাব চাই, জবাব দাও। আন্দোলন চলবে। ২০২৪ থেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে কেন নিরাপত্তাহীনতার দিকে ফেলে দেওয়া হলো? জবাব চাই, জবাব দাও। অবিলম্বে। তারপর আমাদের আসামের যে জলসম্পদ উন্নয়ন মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয় এখানে এসেছিলেন এবং এসে সেই এলাকার জনগণকে কথা দিয়ে গেছিলেন যে উনি সেটা অতি শীঘ্র মেরামতি করাবেন। তারপর এখানকার যে আমাদের লোকাল এমএলএ যারা আছেন উনারা সবাই পরিদর্শন করেছেন, এখানে সবাই জনগণকে কথা দিয়ে গেছিলেন যে অতি শীঘ্র কাজে হাত ধরবেন। কিন্তু ২০২৪ গেল, ২০২৫-এর বন্যায় গত বছর যতটা ভেঙেছিল তা থেকে প্রায় ৪ গুণ বেশি ভেঙে যায় এবং যতটা পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল এবার ২,০০০-২,৫০০-এর উপর পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে শিশু থেকে শুরু করে যারা স্কুল স্টুডেন্ট তারা স্কুলে যেতে পারছে না, কারণ গান্ধাইমুখে নদীবাঁধ ভেঙে যাওয়ার জন্য লামা বাহাদুরপুরের যে একমাত্র যোগাযোগের রাস্তা যেটা ছিল সেটা নদীর জলের স্রোতে সেটা ভেঙে নিয়ে যায়। তার ফলে সে এলাকার মানুষ পুরো জলবন্দী ছিল। আজকে যদি কাজ করতে না পারে সরকার, তাহলে জনগণকে কেন ভাওতা দিচ্ছে? এবং প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে উন্নয়ন যদি এত কিছু হয় তাহলে জনগণ কেন চলে বেসে যাচ্ছেন? আমাদের সে এলাকা তো শুধু মুসলিম এলাকা নয়, সে এলাকাতে আমার গান্ধাইমুখে প্রায় ৭০-৮০টি পরিবার হিন্দু পরিবার আছে, সেখানে মন্দির আছে, তাদের নিরাপত্তা নেই। সরকার তো বলছে শুধু হিন্দুদের নিরাপত্তা দিবে। অনেক সময় এরকম ভাবে সাম্প্রদায়িক কথাবার্তা হচ্ছে। আমাদের দেশের যারা জনপ্রতিনিধি অনেক সময় সংবাদ মাধ্যমে অনেক ক্ষেত্রে সাম্প্রদায়িক কথাবার্তা আমরা শুনছি, যেটা পুরোপুরি সংবিধান বিরোধী। এখন সেই এলাকার হিন্দু মুসলিম যারা আছেন প্রত্যেকটা মানুষ সর্বশান্ত এই বন্যায়, ঘর বাড়ি থেকে শুরু করে সব ভেসে গেছে। এবছর আমি বলেছি আগে ৪ ডাবল জায়গা ভেঙে গেছে। এখন মানুষ কোথায় যাবে? এই অবস্থা চলছে প্রত্যেকটা জায়গার। করিমগঞ্জ শ্রীভূমি হয়ে গেছে, কিন্তু করিমগঞ্জের উন্নয়ন কোথায়? এখানকার হিন্দু মানুষের উন্নয়ন কোথায়? এখানকার মুসলিম মানুষের উন্নয়ন কোথায়? এখানকার উন্নয়ন? সাধারণ খেটে খাওয়া মানুষের কোনো উন্নয়ন নেই। এই যে নদীবাঁধ যেটা ভেঙেছে অতি শীঘ্র সেটা সংস্কারের জন্য আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং লামা বাহাদুরপুরের যেটা রাস্তা ভেঙে গেছে সেটা মেরামতি এবং কালভার্ট করার জন্য আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং যে ২,৫০০ পরিবার সর্বশান্ত হয়েছেন তাদেরকে আর্থিক
খাকি পোশাক পরিধান করে বিজেপি সরকার মুর্দাবাদ ধ্বনিতে উত্তাল পরিস্থিতির সৃষ্টি করলেন গৃহরক্ষী বাহিনীরা। শ্রীভূমি শহরের পুলিশ অধীক্ষকের কার্যালয়ের সম্মুখে কয়েকটি দাবিতে শ্রীভূমি জেলা কমিটির উদ্যোগে অনির্দিষ্টকালীন আন্দোলনে বসলেন গৃহরক্ষী বাহিনীরা। অনলাইন প্রক্রিয়া বন্ধ তথা প্রত্যেকজনকে গৃহরক্ষী জওয়ানের নিয়মিত করার দাবি প্রধান তথা অন্য কয়েকটি দাবি নিয়ে আজ আসাম সরকার মুর্দাবাদ ধ্বনিতে পরিস্থিতি উত্তাল করে গৃহরক্ষী জওয়ানরা। বিশেষ করে করোনার সময় বর্তমানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই মৃত্যু হওয়া জওয়ানের জন্য 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছিল, কিন্তু করোনার সময় শ্রীভূমি জেলার 3 জন গৃহরক্ষী জওয়ানের মৃত্যু হয়েছিল। যদিও 1 টাকার ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ সরকারের বিরুদ্ধে গৃহরক্ষী বাহিনীর। দাবি মানতে হবে, চাকরি স্থায়ীকরণ করতে হবে, চাকরি স্থায়ীকরণ করতে হবে, 1947 ইংরেজির আইন সংশোধন করতে হবে, 47 সনের আইন সংশোধন করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইউনিয়ন জিন্দাবাদ। মানতে হবে, নিযুক্তি বন্ধ করতে হবে, নিযুক্তি বন্ধ করতে হবে, নিযুক্তি বন্ধ করতে হবে, স্থায়ীকরণ করতে হবে, স্থায়ীকরণ করতে হবে, স্থায়ীকরণ করতে হবে, স্থায়ীকরণ করতে হবে, দাবি মানতে হবে, দাবি মানতে হবে, দাবি মানতে হবে, দাবি মানতে হবে, স্থায়ীকরণ করতে হবে, স্থায়ীকরণ করতে হবে, নিযুক্তি প্রক্রিয়া বন্ধ করতে হবে, 6 মাসের নিযুক্তি বন্ধ করতে হবে, 1947 ইংরেজির আইন সংশোধন করতে হবে। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, বিজেপি সরকার মুর্দাবাদ। এই সংবাদটা পরিবেশন করছেন আপনারা। এই সংবাদটুকু ভারতবর্ষের প্রতিটি গুণায় গুণায় পৌঁছে দেওয়ার আমরণ অনশনের সূচনা করেছি। 2003 ইংরেজি হইতে আমরা বারবার সরকারের নিকট স্মারকলিপি মারফত আমাদেরকে স্থায়ীকরণের বা আমাদের পরিবারের কথা চিন্তা করে যে আমাদের বাঁচার একটা রাস্তা করে দেওয়ার জন্য আমরা সরকারের নিকট বারবার বিনম্রভাবে অনুরোধ করেছি। কিন্তু আমরা যতবার অনুরোধ করেছি তারপরও আমরা প্রত্যাখ্যাত হয়েছি, সরকার আমাদের কোনো কথা শুনে নাই। তাই অবশেষে বাধ্য হয়ে আজ আমরা করিমগঞ্জ হইতে, বর্তমান শ্রীভূমি করিমগঞ্জ জেলা হইতে আমরা সমস্ত আসামের 24,696 জন হোমগার্ডের দাবি নিয়ে আমরণ অনশনের সূচনা করেছি। আজকে আমরা ভারতের রাষ্ট্রপতি মহাশয় তথা ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, আসামের রাজ্যপাল মহাশয়, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তথা আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ, প্রত্যেক কর্তৃপক্ষের উদ্দেশ্যে আমরা আপনাদের সাহায্যে আমাদের দাবি এবং আমাদের সংবাদ আমরা প্রেরণ করতেছি যে যদি আজকের এই অনশনের সূচনা লগ্নে আমাদের দাবি পূরণ না করে ভারত সরকার তথা আসাম সরকার, তো যত সময় পর্যন্ত আমাদের দাবি পূরণ না করে আমাদেরকে স্থায়ীকরণ করার সিদ্ধান্ত সরকারের দ্বারা নেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা অনশন করতে থাকবো। এতে যদি আমরা এখানে টোটাল শহীদ হয়ে যাই এই আমরণ স্থলে আমরা উঠব না। এই সিদ্ধান্ত নিয়ে আমরা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছি। কারণ আজকে দেখেন প্রত্যেক হোমগার্ড এখানে কর্তব্য থেকে বিরত, প্রতিজন হোমগার্ড কর্তব্য নেই। একজন হোমগার্ড ট্রেনিং করার পর 3 বছরের ভিতরে শুধু একবারই ডেভেলপমেন্ট পায়। তো আপনারা নিজে চিন্তা করেন বন্ধুবর্গ সকল, আমরা এই রাজপোশাক পরিধান করে 6 মাস পুলিশের সাথে বা সিআরপিএফ এর সাথে বা বিএসএফ এর সাথে ডিউটি কর্তব্য করার পর 6 মাস পর যখন আমাদের চাকরিটা চলে যায় তখন আমাদেরকে কেউ কাজেও নেয় না, আমরা কোনো কাজেও যেতে পারি না। আমাদের অবস্থা বলার মতো নাই। আমরা বিগত কয়েকদিন আগে পেহেলগাম যে হামলা হয়েছে
সেটা হওয়ার পর আমরা আপনারা অবগত, আমরা যে ডিস্ট্রিক্ট কমিশনার মারফত ভারতের রাষ্ট্রপতি মহাশয় এবং ভারতের প্রধানমন্ত্রী মহাশয়, আমাদের রাজ্যপাল মহাশয়ের নিকট আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম যে যদি প্রয়োজন বশত আমাদেরকে ডাকা হয়, আমরাও হিন্দুস্তানের এই আমরা মাতৃভূমি রক্ষার্থে আমরা শেষ রক্তবিন্দু দিয়েও আমরা লড়বো। তারপরও কিন্তু আমাদের দিকে মানে সরকারের দ্বারা কর্ণপাত করা হয় নাই, তাই বাধ্য হয়ে আমরা অনশনের সিদ্ধান্ত নিয়েছি। এবং আজকে এই আমরা আমাদের করিমগঞ্জ জেলাধিপতির মারফত, সুপারিনটেন্ডেন্ট মহাশয় মহোদয়ের মারফত আমরা রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল, মাননীয় মুখ্যমন্ত্রী আসাম, মাননীয় রাষ্ট্রপতি মহাশয়া ভারতবর্ষ, মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় ভারতবর্ষ, মাননীয় আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ আসাম, প্রত্যেকের উদ্দেশ্যে আমরা মেমোরেন্ডাম প্রদান করব। যদি আমাদের দাবি রিটার্নলি আমাদেরকে দেওয়া না হয় তাহলে আমরা কোন স্থল থেকে উঠবো না, এতে আমরা শহীদ হয়ে যাব। শিলচর আশ্রম রোডে বিশাল অজগর উদ্ধার, দোকানের ভীমে গুটিয়েছিল সাপটি। সাপ দেখতে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। শিলচর আশ্রম রোড বিস্ফোটি এলাকায় বৃহৎ আকারের বার্মিজ অজগর সাপ উদ্ধার। বার্মিজ অজগর সাপ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। বুধবার শিলচর আশ্রম রোড বিস্ফোটি এলাকায় একটি দোকানের ভীমে বিশাল আকারের বার্মিজ অজগর সাপ দেখতে স্থানীয়রা দেখে সঙ্গে সঙ্গে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় 10 ফুট লম্বা বার্মিজ অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সামান্য একটা জিনিস ভালো একটা কাজে লেগে খবর দিলে আচ্ছা 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 চিল্লাই এখানে भाई डोलाओ किधर लगे आओ किधर लगे बाहर ओए तुम आगे दियो लगे ओए आगे दियो लगे ओए आगे दियो लगे সোনাই বিধানসভার অধীন কৃষ্ণপুর জিপিতে পঞ্চায়েত বডি গঠনের প্রক্রিয়ার জটিলতা কাটিয়ে একত্রিত হলেন জিপির গ্রুপ সদস্যরা। বুধবার জিপির সভানেত্রী হিসেবে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী তথা 4 নম্বর গ্রুপের সদস্যা আসিয়া বেগম লস্করকে সমর্থন জানান গ্রুপ সদস্যরা। এদিন জিপির 5 গ্রুপ সদস্য সাংবাদিক বৈঠকে সভানেত্রী পদে আসিয়া বেগমকে সমর্থন জানান। তারা জানান জিপির আরও 2 জন গ্রুপ সদস্য তাদের সঙ্গে রয়েছেন। বিশেষ অসুবিধার কারণে সাংবাদিক বৈঠকে উপস্থিত না হলে আসিয়া বেগমকে সমর্থন করেছেন বলে জানান তারা। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জিপির 1 নম্বর গ্রুপ সদস্য আব্দুল কাদের বরবুইয়া, 2 নম্বর গ্রুপ সদস্য সাজু আহমেদ লস্কর, 3 নম্বর গ্রুপ সদস্যা সাকিনা বেগম লস্করের প্রতিনিধি আবুল হক লস্কর, 4 নম্বর গ্রুপ সদস্য আসিয়া বেগম লস্করের প্রতিনিধি আমরুল হক লস্কর এবং 6 নম্বর গ্রুপ সদস্য নরেন সিংহা। আজকে এখানে জমিয়েছি আমরা 5 জন, আরো 2 জন আছে আমরা সঙ্গে। আমরা সব একমত হইয়া আমরুল ভাই মিসেস আসিয়া বেগম লস্করকে আমরা সমর্থন করছি। ধন্যবাদ। আমরা সবাই সমর্থন করেছি আমরা আমরুল ভাই মিসেস আসিয়া বেগম লস্কর ডে। তার আগেও তার নেতৃত্ব দিয়েছিল, আগে ব্লক প্রেসিডেন্ট আসলা তার কাজ আমাদের খুব বেশি ভালো লাগছে। আমরা দেখে আমরা মানে কৃষ্ণপুর জিপি সব জনসাধারণের একটা মত আছে যে তানে মানে প্রেসিডেন্ট বানাইবার লাগি, এর লাগে আমরা সব তানে আমরা জোর দিয়ার মত দিছি। আমরা 3 জন গ্রুপ মেম্বার, 2 জন গ্রুপ মেম্বারের প্রতিনিধি, 5 জন আমরা একত্রিত হইয়া আমরা 1 জনকে পঞ্চায়েত প্রার্থী সাব্যস্ত করছি। যেটা আমরা
আমরুল হক লস্করের মিসেস আসিয়া বেগম লস্কর। আমরা গ্রামের মানুষের প্রায় মেজরিটি মতামত লইয়া প্রত্যেক গ্রুপ মেম্বার বা গ্রুপ মেম্বারের প্রতিনিধি যারা আছেন মেজরিটি মানুষের মতামত লইয়া দেখা গেছে যে আমরুল হক লস্করকে পঞ্চায়েত বানানির একজন যোগ্য প্রার্থী হিসাবে আমরাও গ্রামের মানুষের মতামত দিয়ে আজকে আমরা প্রেস মিট দিলাম। আরো দুইজন আমরা আসেন, তারা বিশেষ অসুবিধার কারণে আইতে পারছেন না, তারা পরে আমরা সহযোগিতা করবো। আমি 2 নম্বর গ্রুপের মেম্বার, আমার নাম কি সাজু আহমেদ লস্কর। আমার 1 নম্বর গ্রুপের মেম্বার আব্দুল কাদির বরভূঁইয়া। আর আমার 3 নম্বর গ্রুপের মেম্বারের প্রতিনিধি সাকিনা বেগম লস্কর আর তার প্রতিনিধি আবুল হক লস্কর। তারপরে 6 নম্বরের নরেন সিনহা আর 4 নম্বরের মেম্বারের প্রতিনিধি আবুল হক লস্কর। 1976 সালের 25 জুন তারিখে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার দ্বারা অসাংবিধানিকভাবে ঘোষণা করা জরুরিকালীন অবস্থার পরিপ্রেক্ষিতে শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ের সংবিধান হত্যা দিবস তথা কালো দিবস পালন করা হয়। এই কালা দিবস উদযাপন সভায় উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি শ্রী সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা সভাপতি শ্রী সুব্রত ভট্টাচার্য, জেলা সহসভাপতিদ্বয় শ্রী অমলনাথ, শ্রী অশোক দত্ত, জেলা কার্যকরী সদস্য শ্রী শিবব্রত সাহা, শহর মণ্ডল সভাপতি শ্রী কিশোর দে সহ জেলা তথা মণ্ডল পর্যায়ের সকল কার্যকর্তাবৃন্দ। সেদিন এই সভায় জরুরিকালীন অবস্থার সেই সময় পুলিশের দ্বারা অ্যারেস্ট হওয়া বিশিষ্ট শিক্ষাবিদ পরিতোষ দেব মহাশয়কে জেলা বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই কথাগুলো আমরা ভুলে যাই, সাধারণ জনগণের তো মনে রাখার কথা নেই। আজকের এই দিনে 1975 সালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। এখানে বলা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রস্তাবক্রমে দেশের রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ মহাশয় দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তারপর একে করে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে অ্যারেস্ট করে তাদেরকে জেলে পড়া হয়। এমনকি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হয়ে যাদেরকে অবৈধ করা হয় সেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরকে শুধু যে অ্যারেস্ট করা হয়েছিল তা নয়, এই দেশের মুখে প্রত্যেকটি দৈনিক পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আর সেই অ্যারেস্ট বা সেই গণতন্ত্রের উপরে আঘাত সেটা যে এই দেশের রাজধানী দিল্লিতেই হয়েছিল সেটা রচনা হয়েছিল। আর যে সংবিধানকে সামনে রেখে ভারতবর্ষের শাসন ব্যবস্থা বা ভারতবর্ষের আমাদের প্রতিটি নিয়ম কানুন এই সংবিধানকে অনুসরণ করেই ভারতবর্ষ পরিচালনা হয়ে থাকে। স্বাধীনতা হওয়ার পর ডক্টর বি.আর. আম্বেদকরের সভাপতিত্বে যে কমিটি গঠন হয়েছিল, আর সেই কমিটিতে ভারতবর্ষের সর্বস্তরের মানুষের ধর্ম, বর্ণ, ভাষা সবকিছু মিলিয়ে আমাদের যে সংবিধান এক হিসাবে আমরা যারা ধর্মগ্রন্থ গীতাকে আমরা সামনে রেখে আমরা সনাতন মানুষ আমরা বসবাস করি, একই ভাবে ভারতবর্ষের সংবিধান রচনা হয়েছিল। আর এই সংবিধানকে সামনে রেখেই আমরা ভারতবর্ষে আমরা প্রতিটি জনসাধারণ আমরা ভারতবর্ষকে পরিচালনা করছি। এই পরিপ্রেক্ষিতে আজকে 1975 ইংরেজিতে 25 জুন আমাদের ভারতবর্ষের নাগরিকদের জন্য হঠাৎ করে এসে গেল 25 জুন আসার সাথে পেপার বেরোলো অর্ধেক সারা থাকতো। কারণ এগুলো পুলিশের মাধ্যমে পুলিশ এগুলো দেখতো কোন খবরটা ছাপা হবে কোন খবরটা ছাপা হবে না। নিউজও তাই, তখন তার টিভি ছিল না, বা কেউ কার সাথে কথা বলে নেটে কথা বলতো। তো দেশের একটা বিরাট অবস্থা, কেউ শান্তিতে নাই।
কখন তাকে ধরবে, সেই দিকে এসে গেল। আমাকেও ধরলো, ধরে প্রথমে আমি তখন ছিলাম কুকুরা, কুকুরাটারে জেলে রাখলো, তারপর নিয়ে একটা ধুপি জেল, তারপর গুয়াহাটি জেল, তারপর দেশপুর জেল। অর্থাৎ তোমাদের জেলে শান্তিতে নাই, কি করে ধরি আমরা, ভয় চারিদিকে। প্রত্যেক জেলেই মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্টের দিশা বন্দি বেড়ে যেত আমাদের দিনের প্রতি। জেলের মধ্যে আমরা বাস্তুতি রয়েছি বেশি, সোশ্যালিস্ট পার্টি আসামের আরসিপিআই তাদের লোক পেয়েছি, RSS লোক পেয়েছি প্রচুর। যারাই প্রতিবাদ করেছে ধর্ম নির্বিশেষে, কংগ্রেস বিরোধীরা সেই সময়